এই মজার একটা টপিকস স্ট্রাকচার্ড ফাইন্যান্সিং। এটা এমন একটা জিনিস আসলে খুব মজার একটা বিষয়। মজার বিষয়টা এই কারণে বললাম যে একটা আর্থিক প্রতিষ্ঠান বা স্ট্রাকচার্ড ফাইন্যান্সটা এমন একটা আর্থিক ব্যবস্থা যেখানে কোনো বড় কোম্পানি ব্যাংক থেকে সরাসরি ঋণ না নিয়ে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি করে এবং বিনিয়োগকারীদের কাছ থেকে সেটা টাকা সংগ্রহ করে। এই টাকার প্রকল্প বাস্তবায়ন হয় এবং ভবিষ্যতের আয় থেকে বিনিয়োগকারীদের মুনাফা প্রদান করা হয়। ঠিক আছে? তো এই স্ট্রাকচার্ড ফাইন্যান্সের বা ফাইন্যান্সিংয়ের একটা বাস্তব উদাহরণ আমরা একটু দেখি। যেমন একটা কোম্পানি নাম হচ্ছে হুসেন রিয়েল এস্টেট লিমিটেড। প্রকল্প হচ্ছে ঢাকা শহর আধুনিক অ্যাপার্টমেন্ট নির্মাণ। প্রয়োজনীয় তহবিল হচ্ছে 500 কোটি টাকা। ধাপে ধাপে যদি আমরা একটু চিন্তা করি, এসপিপি তৈরি করবে। এটা হচ্ছে কোম্পানি একটা আলাদা প্রতিষ্ঠান তৈরি করে এক্সাম্পল হুসেন অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এসবিপি লিমিটেড। সম্পদ হস্তান্তর নির্মাণ ও চুক্তির জন্য এসবিপিতে স্থানান্তর করে কোম্পানি। সিকিউরিটি বিক্রয় এসবিপি বিনিয়োগকারীদের কাছ থেকে, এসবিপি বলতে এই যে প্রতিষ্ঠানটা তৈরি হলো এটা অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ বিক্রি করে বিনিময়ে 500 কোটি টাকা পায়। প্রকল্প নির্মাণটা হচ্ছে এই টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট নির্মাণ সম্পন্ন হয়। আয়টা আসে হচ্ছে অ্যাপার্টমেন্টটা বিক্রি বা ভাড়া থেকে প্রতি মাসে 5 কোটি টাকা আয় হয়। তাহলে 500 কোটি টাকার প্রজেক্ট, 5 কোটি টাকা প্রতি মাসে আয় হচ্ছে। বিনিয়োগকারীদের মুনাফা প্রদান এসবিপি এই কোম্পানিটা মাসিক আয় থেকে ব্যয় বাদ দিয়ে বিনিয়োগকারীদের লাভ দেয়। এখন এটা মালিকানা ঝুঁকি মুনাফা কেমন থাকে? যেমন হুসেন রিয়েল এস্টেট কোম্পানি, এর মালিকানা থাকবে প্রকল্পের মূল উদ্যোক্তা। এটা হচ্ছে এই হুসেন রিয়েল এস্টেট কোম্পানি হচ্ছে প্রকল্পের মূল উদ্যোক্তা। এটা লায়াবিলিটি কেমন? প্রাথমিক যতটুকু ইনভেস্ট করে ততটুকুই তার লায়াবিলিটি। ঝুঁকিটা কতটুকু? ঝুঁকিটা হচ্ছে মাঝারি ঝুঁকি। মুনাফাটা কেমন? এটা ছোট মুনাফা, ব্যবস্থাপনা ফি বা ছোট মুনাফা এই পরিমাণ চায়। এটা এসবিপিটা হচ্ছে হুসেন রিয়েল এস্টেট কোম্পানির একটা বিশেষ প্রতিষ্ঠান। এটা হচ্ছে প্রকল্পের আইনগত মালিক। বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া হয়, দেওয়ার দায়, বিনিয়োগকারীদের টাকাটা দিতে হবে, কারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে এসে তারপর এই প্রজেক্টটা তৈরি করা হয়। প্রকল্প ব্যর্থ হলে বড় রকম আর্থিক লোকসানে পড়তে হয়। এটা সরাসরি লাভ পায় না। বিনিয়োগকারী বা অ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ ধারক এটা আসলে বিনিয়োগকারীদের কী অবস্থা যায়? এটা প্রকল্পে টাকা দেয় বিনিয়োগকারীরা। প্রকল্প ব্যর্থ হলে ক্ষতি হয়। এটা রিস্কটা থেকে যায় উচ্চ ঝুঁকি। মাসিক ভাড়া বা বিক্রয় আয় থেকে মুনাফা এর থেকে 12% এরকম হতে পারে। ভাড়াটিয়া বা ক্রেতা অ্যাপার্টমেন্টে বসবাস বা ক্রয় হয়, চুক্তি অনুযায়ী ভাড়া মূল্য পরিশোধ করে, খুব কম ঝুঁকি থাকে যারা কিনে আর কি। মুনাফা নয়, সম্পদ লাভ হয়। ব্যাংক বা ট্রাস্টে নিরাপত্তা প্রদান বা গ্যারান্টি, এটা সীমিত দায়, দায়টা থাকে সীমিত। ক্রেডিটের ঝুঁকিটাও থাকে, ক্রেডিট ঝুঁকি থাকে ব্যাংকের। আর সার্ভিস ফি বা কমিশন নিয়ে থাকে ব্যাংক যে কাজটা করে থাকে। ঠিক আছে? তো এখন আমরা আরেকটা ফর্মুলাতে যদি আমরা একটু জিনিসটা বুঝি, সেটা হচ্ছে মাসিক আয় তাহলে 5 কোটি, ব্যয় উদাহরণ দিয়ে বুঝি। 5 কোটি টাকা আয়, 0.5 কোটি হলো ব্যয়, আর বিনিয়োগকারীদের মধ্যে বিতরণযোগ্য হচ্ছে তাহলে 4.50 কোটি টাকা। এই প্রকল্পগুলো আসলে এই ফাইন্যান্সিংগুলো কেন এত ইম্পর্ট্যান্ট? বড় প্রকল্পের তহবিল সংগ্রহে সহায়তা করে, বিনিয়োগকারীদের ঝুঁকি ভাগ করে দেয়, ব্যাংকের উপর চাপ কমায়, জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ প্রবাহটা বাড়ায়। তো এই হচ্ছে আসলে স্ট্রাকচার্ড ফাইন্যান্সিং। স্ট্রাকচার্ড ফাইন্যান্সিংয়ের মেইন যে ইস্যুটা হচ্ছে একটা বড় প্রকল্প। সেই বড় প্রকল্প বাস্তবায়নের জন্য আলাদা একটা প্রতিষ্ঠান তৈরি করা হয় এবং বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেওয়া হয়, এবং এইটার এগেনস্টে যে ভাড়া বা আয়টা আসে সে আয়টা বিনিয়োগকারীদের দিয়ে পরিশোধ করা হয়। এই হচ্ছে স্ট্রাকচার্ড ফাইন্যান্সিং। এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্সিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠান বা মালিক, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, তারা কীভাবে ইনকাম করে বা কীভাবে বিজনেসটা তৈরি করে বা বিজনেসটা তৈরি হয়,
এই জিনিসটা হলো, এটা হলো রিয়েল ফ্যাক্ট। তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে সবাই থাকবেন।